সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি সংসদ ও রাজনীতি, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সাথে স্টুডিওতে যুক্ত হয়েছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com, তিনি আছেন আমার সাথে, এবং আমার সাথে আজকে যুক্ত হয়েছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং যেহেতু সংসদ এবং রাজনীতি এই দুটি বিষয় নিয়ে কথা বলবো আমরা, মূলত শুরুতেই আসলে রাজনীতিটা নিয়েই কথা বলতে চাই। বারবার বিরোধী দল বলছে যে তারা তাদের দাবিগুলো না মানা হলে তারা রাজপথে নামবে। রনি ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। একটা খবর পড়ি, খবর পড়ে এই প্রশ্নটা করতে চাই। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এই কর্মসূচি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে 11 দলের নেতারা বিএনপি সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ এনেছেন। তার মানে তারা বিএনপি সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি যে ছিল জুলাই সনদ, বেসিক্যালি যেটি নিয়ে সংসদে বিতর্ক চলছে, সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু রাজপথে নেমে এসেছে এবং আজকে একটা গণমিছিল করেছে। 2 মাসের কম সময় বিএনপি সরকারের, আমরা যতটা জানি বয়স সর্বোচ্চ 57 দিন হবে এমনটাই। সেই সরকারের বিরুদ্ধে এই যে এতগুলো অভিযোগ আনার সময় হয়েছে কিনা, এই প্রশ্নটা দিয়েই শুরু করতে চাই। গোলাম মাওলা রনি। প্রথমত হলো কি যে জামাত একটা অভিজ্ঞ দল, দীর্ঘদিন সেই ব্রিটিশ জমানাতে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল, যারা সর্বভারতীয় রাজনীতি করেছে, পাকিস্তানের রাজনীতি করেছে, স্বাধীন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে মোকাবেলা করেছে, এবং তাদের রেগুলার ফোর্স, মানে আপনি চিন্তা করেন রাজাকার, আলবদর, শামস, এই সকল যে প্যারা মিলিটারি গ্রুপ 9টা মাস ভারতীয় আর্মির সাথে যুদ্ধ করেছে, এবং একই সঙ্গে পাকিস্তানের মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধ, আমি বললাম মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করার সাথে সাথে তো তারা ভারতীয় আর্মিদের সাথে যুদ্ধ করেছে। তো কাজেই তাদেরকে অন্যরা যে যতই দুর্বল মনে করুক না কেন, আমি তাদেরকে অত্যন্ত শক্তিশালী মনে করি। যে এই পাক ভারত উপমহাদেশে অন্য কোনো ইসলামিক দলের, ইভেন কি তালেবান বলেন, তারপরে আইএস বলেন, তারা আসলে জামাত ইসলামের কাছে শিশু। এই দিক থেকে তারা ওই কবি নজরুলের যে বিদ্রোহী কবিতা, এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য, এটাকে যদি কেউ মনে প্রাণে অনুসরণ করে থাকে এবং প্র্যাকটিক্যালি এটা আবার জনজীবনে সেটা তারা দেখিয়ে দিতে পারে, তো সেটা জামাতের আছে। অর্থাৎ চিন্তা করুন, দে আর দ্য পার্টি যারা পাকিস্তানের বিরোধিতা করলো, পাকিস্তানের বিরোধিতা করে আবার সেই পাকিস্তানে এসে তারা একটা বৃহত্তর রাজনৈতিক শক্তি হয়ে গেল। তারা বাংলাদেশের বিরোধিতা করলো, শুধু বিরোধিতা করলো না, যুদ্ধ করলো বাংলাদেশের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে, এবং পাকিস্তান আর্মির অ্যালাইড ফোর্স হিসাবে শুধু কোলাবোরেট নয়, মানে অ্যাজ এ মিলিটারি তাদের অস্ত্র ছিল প্যারামিলিটারির মতো একটা গ্রুপ ছিল। তারা সেই যুদ্ধ করেছে পুরো 9 মাস। তাদের অস্ত্র ছিল, ট্রেনিং ছিল, পোশাক ছিল, এবং মান্থলি ভাতা ছিল। এই সব কিছু নিয়ে তাদের যে ডিপ্লোম্যাসি এতটা স্ট্রং যে 1972 সনে তারা এই জনারণ্যে বাংলাদেশের মানুষের সঙ্গে মিশে গেল, এবং মানুষের যাকে বলা হয় একটা সহানুভূতি তারা পেয়ে গেল। এরা হুজুর মানুষ, দাঁড়িয়ে আছে, টুপি আছে, এদেরকে এইভাবে মারধর করাটা ঠিক হবে না। ফলে মুসলিম লীগের উপরে যতটা জুলুম হয়েছে, নিজাম ইসলামের উপর যতটা জুলুম অত্যাচার হয়েছে, আসলে জামায়াত ইসলামের উপর ওইভাবে কিন্তু 72 থেকে 75 পর্যন্ত হয়নি। আবার সেই শক্তিটা 1975-এর পরে তারা এই ইনুস জামানাতে যেভাবে শক্তিশালী ছিল, ঠিক 1975 সালের 15ই আগস্টের পর থেকে 79 সন পর্যন্ত তারা এই পুরো সময়টা বাংলাদেশে ওইরকম শক্তিশালী ছিল। সুরাব ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন। জিয়াউর রহমান সাহেব যখন 79 নির্বাচনের পরে নিজেকে সুসংহত করে ফেললেন, তখন আস্তে 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 জামাতের ক্ষমতাটা কমে গেল। কিন্তু পুরো অর্থাৎ 76, 77, 78, 79 4টে বছর কিন্তু জামাতের ক্ষমতা এখন ওই যে 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেমন ছিল সেরকম ছিল। এরপরে এরশাদ জামানাতে জামাত মূলত কিংমেকার ছিল, অর্থাৎ এরশাদের সাথে তার সম্পর্ক ভালো ছিল, আবার আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক ভালো ছিল,
আবার বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো ছিল, আবার বিএনপি আওয়ামী লীগের সঙ্গে একত্র করে তারা এরশাদকে হটিয়ে দিল। এরপরে 91 বলেন, 96 বলেন, এবং আজকের এই দিন পর্যন্ত ইভেন 111-এর সময় তারা কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের উপর তারা যে সবাই প্রথম আলোর মতিউর রহমান বা মাহফুজ আনামকে দায়ী করে, কিন্তু আসলে ওনাদের যে প্রভাব ছিল 11 সরকারের উপর, তার সাথে 100 গুণ প্রভাব ছিল জামাতের। জামাতের এই যে মিশে যাওয়ার একটা ক্ষমতা, প্রবণতা, এটাকে কি আপনি কৃতিত্ব বলবেন নাকি না না, অন্য সঙ্গত কোনো? কারণ আমাদের এই পৃথিবীতে যারা সার্ভাইভ করে সফলতা তো তাদেরকে, আপনি তো তাদেরকেই মানে এই পৃথিবী তাকেই মাথায় করে নাচে যারা বিজয়ী হয়। তো আপনি যদি 47 থেকে এই পর্যন্ত ধরেন, এত ধারাবাহিক বিজয় আওয়ামী লীগেরও নাই, বিএনপিরও নাই। বিএনপি শুধু লাফালাফি করে। এখন কথা হলো যে আপনি কিং হলেন কিন্তু সেটা একরকম, কিন্তু আপনি কিং মেকার হয়ে আপনি কিং এর হাতে পায়ে রশি বেঁধে ঘুরাচ্ছেন আচ্ছা মতো, এটার আনন্দই আলাদা, মজাই আলাদা। এখন এই যে জামাত যে বিভিন্ন সময়তে 47 সন থেকে একেবারে সেই নির্বাচনের আগ পর্যন্ত তারা বিভিন্ন সময় যে কিং মেকার ছিলেন, সেই কারণে হলো কি, এখন যে জামাত এবং বিএনপির যে বিরোধটা আছে, সেই বিরোধটা লোকজন বিশ্বাস করছে না। তারা মনে করছে যে এরাও এখনো সরকার চালাচ্ছে, সরকারের মধ্যে মানে এক হয়ে গুপ্ত জামাত হিসেবে, মানে এখানে 3টা ডাইমেনশনে, 3 ডাইমেনশন। একটা ডাইমেনশন হলো জামাতের একটা টিম গুপ্ত হিসেবে সরকারের মধ্যে ঢুকে আছে বিএনপির নাম ধরে। আরেকটা গ্রুপ হলো বিরোধী দল আছে। আরেকটা গ্রুপ হলো যে আগামীতে তারা ক্ষমতায় আসবে, এইভাবে তারা আন্ডারগ্রাউন্ডে কাজ করে যাচ্ছে। তো কাজেই কোনটা দিন, কোনটা রাত, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা তলে তলে সমঝোতা আর কোনটা গুপ্ত, এটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। যেভাবে আমরা বুঝতে পারিনি তারা হঠাৎ করে বলল যে আমরা শপথ নেব না, কিন্তু তারা শপথ নিয়ে বসলো। যদি বিএনপি সেই দুটো শপথ না নেয়, তারাও শপথ নেবে না, কিন্তু তারা দেখা গেল শপথ নিলেও দুটো শপথ নিল। আবার যখন জুলাই সনদ স্বাক্ষরের কথা আসলো, তারা তাদের যে বি টিম, তাদেরকে বললো তোমরা কক্সবাজার চলে যাও, তোমরা স্বাক্ষর করো না, তারা চলে গেল। আর তারা বললো পুরো জাতিকে সাসপেন্সের মধ্যে রাখলো, আমরা করব না। বরং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি একত্র হয়ে তারা এসে মানে স্বাক্ষর করে বেকুব হয়ে গেল যে আল্লাহ, আমরা স্বাক্ষর করে গেলাম, জামাত যদি স্বাক্ষর না করে তাহলে কি হবে। পরবর্তী যখন বিএনপি স্বাক্ষর করলো, সঙ্গে সঙ্গে তারা এসে স্বাক্ষর করলো। আমরা তো এটাকে কি ওই যে বলছিলাম যে কৃতিত্ব বলবো নাকি দ্বিচারিতা বলবো আসলে? না না, রাজনীতিতে আজ এখনো পর্যন্ত আমরা চাণক্যকে মাথায় করে রাখি তার বুদ্ধির জন্য, আমরা ম্যাকিয়াভেলিকে মাথায় করে রাখি তার বুদ্ধির জন্য। আমরা এত কিছুর পরেও শেখ হাসিনাকে কেন বাদ দিতে পারছি না? তিনি ওই এক হাতে বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুর্য। একদিকে তিনি মানে ইলিয়াস আলীকে গুম করে ফেলছেন, অন্যদিকে আবার ইলিয়াস আলীর মেয়ে, তার ওয়াইফ তার সঙ্গে দেখা করতে যাচ্ছে, তারা কান্নাকাটি করছে, তিনি তাদেরকে প্রবোধ দিচ্ছেন। তিনি একদিকে হু হু করে কাঁদছেন, আমাদেরকে কাঁদাচ্ছেন। আবার অন্যদিকে দেখা গেল যে সারা বাংলাদেশে গুম খুনের যে একটা মানে ট্রেডিশন, সব মিলিয়ে ওই যে এক হাতে বাঁকা বাঁশের বাঁশির অনেক সব কিছু মিলিয়ে এখন আবার পাবলিক বলতেছে না। মানে রাজনীতির ক্ষেত্রে রনি ভাই যদি একটা কথাই বলতে চাই এক বাক্যে, যে দ্বিচারিতার আসলে কোনো বিকল্প নাই। যারা এই গুণটি যাদের মধ্যে থাকবে তারাই টিকে থাকবে শেষ পর্যন্ত। না না, এখানে আপনি দ্বিচারিতা শব্দটা আসলে রাজনীতিতে প্রযোজ্য নয়। এখানে হবে মানে বহুচারিতা। আপনি মানে 6টা সিজন যেতে হয়, আপনি 6 রকম আচরণ করবেন। আপনি যদি একটা দেশে 12টা সিজন থাকে, 12 রকম আচরণ করবেন। সকালে একরকম কথা বলবেন, বিকেলে আর এক রকম কথা বলবেন, এবং আপনি যেটা বলবেন ওটাই সত্য। আপনি সকালে যেটা বলছেন, যে একটা ধরেন সকালে একটা কথা বলছেন, এটার নাম আম, বিকেলে এসে বললেন এটার নাম জাম। তো পাবলিক যদি প্রশ্ন করে, তখন আপনি বলবেন যে আরে বেটা, আমি তোর নেতা, সকালে আম বলেছি ওটা আম ছিল, এখন বিকেলবেলা আমি বলেছি সেটাই সত্যি হবে। এই কাজটা যারা করতে পারে। রনি ভাই ফিরি আবার আপনার কাছে ফিরবো, আমি একটু চলে যেতে চাই সৌরভ ভাইয়ের কাছে। সেটি হলো ওই সেখানেই মানে এই সমাবেশ থেকেই দেখা গেছে জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম তিনি বলছেন যে ক্ষমতায় গেলে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। বিএনপি নির্বাচনের আগে এমন ওয়াদা করেছিল, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর জাতীয়তাবাদী ফ্যাসিস্ট সরকার হওয়ার চেষ্টা করছে দলটি,
এমন মন্তব্য তিনি করেছেন। তিনি আরো বলছেন যে সংসদে জ্বালানি মন্ত্রী বলছেন দেশে জ্বালানির কোনো সংকট নেই, সংকট না থাকলে স্কুল ও সরকারি অফিসে কর্মঘণ্টা কমানো হলো কেন, হাজার হাজার মানুষ তেলের জন্য পাম্পে লম্বা লাইন দিচ্ছে কেন, এই সংকট তারা মানে মন্ত্রীরা দেখেন না, তারা তখন দেখতে পারবেন যখন জনরোষে পড়বেন। মানে অনেকগুলো প্রশ্ন তিনি রেখে গেছেন, এই প্রশ্নগুলোর উত্তর হয়তো বা আমরা এখানে খুঁজতে পারি। কি মনে হয় সৌরভ ভাই? ধন্যবাদ আপনাকে, রনি ভাইকে শুভেচ্ছা। রনি ভাই তো রসিক মানুষ, চমৎকার ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করলেন। জামাত ইসলামের যে রাজনীতির ধারাবাহিকতা এবং এর মধ্যে তো দ্বৈত নীতি অনেক সময় ব্যবহার করেছে জামাত ইসলাম। আমি বলবো যে অনেক বাস্তববাদী দল। তারা ইসলামের নামে রাজনীতি করলেও এই নির্বাচনী ইশতেহারে কিন্তু তারা ইসলামের কথা খুব বেশি বলেনি। তারা ইনসাফ এবং ন্যায় বিচার, আইনের শাসন, সমান অধিকার এসবের কথাই বেশি বলেছে। যদিও একজন সদস্য এই শতকরা 5 জন নারীকে মনোনয়ন দেওয়ার কথা ছিল, তারা একজনকেও দেননি। জামাত ইসলাম আমি বলবো যে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য দল যারা ওই অর্থে সেকুলার দল, তাদের ব্যর্থতা, তাদের অবিমৃষ্যকারিতা, তাদের পারস্পরিক হানাহানি, হিংসা, বিদ্বেষের সুযোগই কিন্তু জামাত ইসলাম এই অবস্থায় আসছে। আজকে বাংলাদেশ, যেটি রনি ভাই বললেন, যে দলটি বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে সেই দলটি এখন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল, এবং তারা বিএনপিকে মোটামুটি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে তারা এই করবে। তাদের একটা আছে যে জুলাই সনদ। এখন জুলাই সনদ বিএনপি এক ধরনের ব্যাখ্যা করে, জামাত ইসলামী আরেক ধরনের ব্যাখ্যা করে। গণভোট তো হয়ে গেছে, এখন গণভোট হয়ে গেছে, আবার জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে। এখন কোনটির উপরে স্থান পাবে এটাই তো সংবিধানে লেখা নাই, বা কোথাও জুলাই সনদেও লেখা ছিল না। জুলাই সনদে ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এখন বিএনপির যে বক্তব্য সেটা হচ্ছে যে আমরা যেখানে সই করেছি সেটাই বাস্তবায়ন করব, সইয়ের পরে যা হয়েছে সেটা সংবিধান সম্মত নয়। কথা হচ্ছে যে এখন বিএনপিও আবার সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি সব সিদ্ধান্ত নেয়, যেমন এই যে অধ্যাদেশ বাতিল, স্থগিত এবং পরিমার্জনের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে, বা বাস্তবায়নের ক্ষেত্রে বা অনুমোদনের ক্ষেত্রে, সেটা অনেকটা বিএনপি যেখানে জবাবদিহির প্রশ্ন আছে সেখানে কিন্তু তারা এড়িয়ে গেছে, অথবা সেটি পরে করবে বলেছে। কিন্তু যেখানে ক্ষমতার পরিধি বাড়বে, যেখানে কর্তৃত্ব বাড়বে, সেসব অধ্যাদেশগুলো একেবারে বিনা দ্বিধায় পাশ করে গেছে। সুতরাং বিএনপির মধ্যেও কিন্তু এক ধরনের কি বলবো যে সেই পুরানো ধারাই, মানে আমি যদি একটু যুক্ত করি, সেটা যে সংসদে হাসনাত আব্দুল্লাহ বলছিলেন, যে এনসিপি নেতা, তিনি বলছিলেন বিএনপি সুবিধাভোগী দল, অর্থাৎ মানে এভাবে তিনি বলেছেন যে বিএনপি সংস্কারের যে কাজগুলো সেগুলো তাদের পক্ষে যাবে, এই সমস্ত সংস্কারগুলো তারা করতে চায়। তার মানে বিএনপি অপরচুনিস্ট একটা দল, এমন অভিযোগও কিন্তু করছে। সুবিধাভোগী তো সবাই, যারা জাতীয় সংসদে গেছে, জাতীয় সংসদের সুবিধা তারা নিচ্ছেন, যারা রাষ্ট্র পরিচালনা নিচ্ছেন তারা রাষ্ট্র পরিচালনার সুবিধা নিচ্ছেন। এখন জনগণকে কতটা সম্পৃক্ত করছেন, জনগণের আশাকাঙ্ক্ষা কতটা পূরণ করেছেন, এবং তারা জনগণের কাছে যে অঙ্গীকার করেছিলেন সেটি কতটা পূরণ করেছেন। এখন এক্ষেত্রে 2 মাস যথেষ্ট সময় নয়, মাত্র যে 2 মাসের মধ্যে সবকিছু করে ফেলবে। এর মধ্যে ইরান মার্কিন যুদ্ধ একটা ভয়াবহ অভিঘাত তৈরি করেছে। বরং আজকেই দেখলাম যে তারা এর সাথে জ্বালানি সংকটটা যুক্ত করেছে। এর আগে বিরোধী দলের বক্তৃতা, বিবৃতি, প্রস্তাব, জাতীয় সংসদে আলোচনা, কোনোটাই এই বর্তমান সংকট নাই, সবকিছু জুলাই সনদের মধ্যে তারা সীমাবদ্ধ ছিল। জুলাই সনদ নিয়ে তো 7 দিন পরেও আলোচনা করা যাবে, কিন্তু আজকে যে পেট্রোল পাম্পের সামনে 3 কিলোমিটার লম্বা যে গাড়ির লাইন, সেটা নিয়ে যদি আমাদের সংসদ সদস্যের কথা না বলেন, বিরোধী দল বিশেষ করে, তারাই তো সরকারের জবাবদিহিতা চাইবে, জনগণ তাদের মাধ্যমেই তো আমরা সরকারের জবাবদিহি চাইব। কিন্তু তারা
এ ব্যাপারে একটা মুলতবি প্রস্তাব আনেনি। মুলতবি প্রস্তাব আনছে 7ই জুলাই সনদ নিয়ে, ভালো, জুলাই সনদ নিয়ে বা সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এনেছে, ভালো, কিন্তু তারা এটাকে ততটা গুরুত্বপূর্ণ মনে করেনি। এখন এটাও কিন্তু আবার জুড়ে দিয়েছে জুলাই সনদের সঙ্গে। আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তারপরে এই সংকটগুলো করতে। আর রাজনীতিতে আপনি যে জামাত নেতার বক্তৃতা, জামাত নেতার যে হুঁশিয়ারির কথা বললেন, বা জাতীয় সংসদে বিরোধী দলের অন্যান্য সদস্য যেসব কথাবার্তা বলছেন, রাজনীতিতে তো এই বাগাড়ম্বর থাকবেই। একে অপরের যুক্তি খণ্ডন করবে, আবার পাল্টা যুক্তি দেবে, এবং যারা বিরোধী দল তারা তো সরকারকে জবাবদিহির আওতায় আনতে চাইবে। এখন এটা আবার একটা ব্যাপারে তো তারা সবাই একমত, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু কোনো বিভেদ আমরা লক্ষ্য করিনি। সেখানে অন্তর্বর্তী সরকারের সময় যে অধ্যাদেশ ছিল সেই অধ্যাদেশটা সবাই অনুমোদন করেছে, এখানে কিন্তু বিরোধী দল বিরোধিতা করেনি। সুতরাং একেবারে যে মুখোমুখি অবস্থানে সেটা না, মানে রাজপথে 2 মাসের মাথায় রাজপথে বিএনপির বিরুদ্ধে এরকম একটা কর্মসূচি দেখে, এর আগেও তারা নিয়েছে, দেখে মনে হতে পারে যে তারা বোধহয় একেবারে মুখোমুখি অবস্থানে, কেউ কারো কথা শুনবে না। আর সেটি মানে এটি বাস্তবে তারা এই অবস্থায় নেই, অথবা এটা জনগণকে হয়তো বা দলীয় কর্মী নেতাকর্মীদের সমর্থকদের উজ্জীবিত করার জন্য হতে পারে, অথবা সরকারি দল তাদের অবহেলা করেছে, তাদের কথা গ্রাহ্যে আনছে না, সেটা গ্রাহ্যে আনার জন্য করতে পারে, এবং বিরোধী দলের মানে এক ধরনের চাপ তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু এই চাপটা তো আসলে সংসদে না হয়ে কেন রাজপথ পর্যন্ত আসলো? এই প্রশ্নগুলো তো থাকবেই। সৌরভ ভাই, আমি একটা বিরতি নেই, বিরতির পরে নিশ্চয়ই এসে আপনাদের কাছে প্রশ্নের উত্তরগুলো জানতে চাইবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, দেশ সাম্প্রতিকের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। সংসদ এবং রাজনীতি নিয়ে কথা বলছিলাম, এবং রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে যে বিষয়টি আবারও আনতে হয়, খুব কম সময়ের মধ্যে আমরা আসলে এই অংশে এই প্রশ্নটি উত্তর জানতে চাইবো রনি ভাই আপনার কাছে। সেটা হলো, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সংরক্ষিত 50টি আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাচ্ছে 36টি, জামায়াত ইসলামী জোট 13টি এবং স্বতন্ত্ররা 1টি আসন পাচ্ছে। গুলশান কার্যালয়ের সামনে সরেজমিনে দেখা যাচ্ছে যে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে তাদের সমর্থকেরাও ভিড় করছেন। দিন শেষে কারা দলীয় মনোনয়ন পাচ্ছেন তা নিয়ে তারা আলোচনা জল্পনা করছেন। বিএনপি ত্যাগীদের মূল্যায়ন করবে এমনটাই মনোনয়ন প্রত্যাশী নারীরা মনে করছেন, তবে তারা আশ্বস্ত হতে পারছেন না। এটা কেন রনি ভাই? এই প্রশ্নটার উত্তর, কারণ সংসদের রূপ পরবর্তীতে কেমন হতে যাচ্ছে, এক্ষেত্রে এই সংরক্ষিত নারী আসনের নারী সাংসদ যারা হবেন তাদের ওপরও কিন্তু অনেকখানি বর্তায়। কি মনে করেন? পত্রপত্রিকা আমি যেভাবে দেখলাম আর দলে যেভাবে দেখছি যে এখানে তারুণ্যের একটা জয় জয়কার চলছে, তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে নারী সাংসদ হিসেবে দল যাদেরকে মনোনয়ন দেবে, আমি মানে যেটা মনে করছি যে অপেক্ষাকৃত যারা তরুণী, বয়স অল্প যাদের, তাদেরকে দেয়া হবে। 2 নম্বর হলো যে যেহেতু তারেক রহমান সাহেব তার আশেপাশে যারা লোক যাচ্ছেন সবাই দেখতে সুন্দর, হ্যান্ডসাম, তো এখানে যারা আসবেন তাদেরকে ওইরকমভাবেই দৃষ্টিনন্দন, প্রেজেন্টেশন সৃজনশীল, যাদেরকে দেখলে চোখ ঠান্ডা হয়ে যাবে, অন্তর শীতল হয়ে যাবে, লোকজন বলবে যে না, বিএনপির রুচি আছে, এইরকম প্রার্থীদেরকে সম্ভবত প্রিভিলেজ দেওয়া হবে। থার্ডলি হলো যে যাদের ন্যাশন ওয়াইড একটা পরিচিতি আছে, যেমন আওয়ামী লীগ মমতাজকে দিয়েছিল, তো সবাই বললো মমতাজ ভালো গায়িকা কিন্তু লেখাপড়া ছিল না। বিএনপি চাইবে যে গায়িকা, লেখাপড়াও আছে, দেখতেও সুন্দর, মমতাজের চেয়ে সুন্দর হতে হবে। আবার সেখানে সুবর্ণা মোস্তফাকে দেওয়া হয়েছিল, সুবর্ণা মোস্তফা গুণী অভিনেত্রী, কবরীকে দেওয়া হয়েছিল গুণী অভিনেত্রী। তো এখানেও দেখা গেল যে তারা ওরকম অভিনেত্রীদের মধ্যে এরকম কাউকে দিবেন যারা ঠিক মানে একেবারে যাদের বয়স 30-এর কোঠায় বা 35-এর কোঠায়, যারা এখনো পর্যন্ত শোবিজে আছে এবং যাদের প্রচুর ভক্ত আছে, সেই ভক্তরা আছে। ফলে এদের দিকে তাকিয়ে লোকজন রাগ হতে পারবে বিএনপি, এবং এই সমস্ত নারীরা যখন সংসদে দাঁড়িয়ে জামাতের সমালোচনা করবে তখন জামাতের জন্য বিপদ হয়ে যাবে। কারণ জামাত এই সমস্ত জনপ্রিয় নায়িকাদের সম্পর্কে, গায়িকাদের সম্পর্কে যেটা টু শব্দ করে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে এবার নারী সংসদ সদস্য হিসেবে যাদেরকে মনোনয়ন দেবে
এটি নিয়ে বিএনপি আসলে প্র্যাকটিস করবে, মানে পলিটিক্স করবে যেন মানে এত সুন্দর দিবে। কিন্তু আসল রাজনীতিটার কি হবে? যারা রাজনীতি করে আসছে তাদের কি হবে? হ্যাঁ, মানে এমন অবস্থা, এমন সুন্দরী মেয়েদেরকে দেওয়া হবে জামাতের লোক যেন ওইদিকে তাকাতে বাধ্য হয়, আর তাকাইলেই ক্যামেরা দেখবে যে ওই দেখো জামাতের লোকজন মেয়েদের দিকে তাকাচ্ছে। তো এরকম একটা ঘটনা মানে বিএনপি যদি পলিটিক্স করতে চায় এরকম একটা ঘটনা ঘটতে পারে যে অবস্থা। তো দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে না? না, দলের মধ্যে তো দলের এখন হয় আমরা যারা গতানুগতিক রাজনীতি করি, আমরা একটা ভালো মেয়ে যারা আছে, ভালো মেয়ে আছে, ভালো পুরুষের দিকে তাকাই, সুন্দর চেহারা যারা আছে, শাহরুখ খানের দিকে কোন মেয়ে না তাকাবে, এটা নর্মাল ব্যাপার। কিন্তু দেখা গেল যে যদি পর্দা করে এভাবে করে, সে যদি পর্দাটা উঠাইয়া শাহরুখের দিকে তাকায় তাহলে কিন্তু লোকজন বলবো যে এটা কি পর্দা করে লাভটা কি। আবার ধরেন একটা হুজুর, একটা নায়িকা, সুন্দর একটা নায়িকা আছে, আমরা সবাই তাকাই, এই জন্য কেউ আমাকে মন্দ বলে না। কিন্তু দেখা গেল একদিন হুজুর তিনি তাকিয়েছেন, তখন লোকজন বলে যে এটা কি ধরনের হুজুর। তো এই জামাতের যারা লোকজন ওখানে গেছেন তাদেরকে এই রাজনীতিটা একটা অসহনীয় প্লাস তাদের জন্য বিব্রত করার জন্য বিএনপি যদি সবচেয়ে সুন্দরী, তন্নি এবং অ্যাট্রাকটিভ, জাস্ট লাইক ঐশ্বরিয়া রায়ের মতো এরকম খুঁজে খুঁজে সুন্দরীদেরকে সংসদে বসায়, আমি আশ্চর্য হব না। আপনি আশ্চর্য হবেন না। কিন্তু বিএনপি একটি বড় দল, সবাই বলে যে বড় দল। এ দলে কে এলো কে গেল সেটি আসলে খুব বড় বিষয় নয়, কিন্তু যারা এই 17-18 বছর ধরে নির্যাতিত, নিপীড়িত, তারা যদি মনোনয়ন না পায় সেক্ষেত্রে দলের মধ্যে এক ধরনের বিদ্রোহ, বিক্ষোভ এটা তো তৈরি হতে পারে। এমনটা তো অস্বাভাবিক কিছু না। কিছুই না, এরা 17 বছর যারা নির্যাতিত ছিল, নির্যাতিত হতে হতে এখন দল ক্ষমতা আসছে, তাদের চিকিৎসা দরকার, তাদের পুনর্বাসন দরকার, সেটা দল করবে। ইট ডাজ নট মিন এখন আমার মাঠে যুদ্ধ করার দরকার। এখন 17 বছর যাবত আপনি যুদ্ধ করতে করতে আহত হয়ে গেছেন, আমি তো নতুন একটা শক্তিশালী গ্রুপের সাথে যুদ্ধ করার জন্য আপনাকে নেব না। শুনবেন তো, বিএনপি তো বুদ্ধিমান একটা দল, ফলে তারা চিকিৎসার ভার নেবে, পুনর্বাসনের ভার নেবে, তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করবে, বাড়ি দিবে, গাড়ি দিবে। এই যে চীন ভ্রমণে যাও তোমরা, এই যে একদল চীনে ভ্রমণ করতে গেছে, ভ্রমণ করে আসো, তারপর চীন থেকে আসা বলে ভিয়েতনাম যাও, মালদ্বীপে যাও, আবার কেউ যদি বলে যে না আমি একটু উমরা করতে যাই, এই যে উমরা করতে যাও, উমরা করে আসো, এই জিনিসগুলো তারা করবে এবং প্রয়োজনে আবার রিকশার পাম্প ছাড়বে, এরকমটাই। এই বিরতির সময় হয়ে গেছে, বিরতির আগে আমি এখন আর সৌরভ ভাইকে প্রশ্ন করতে পারছি না, কিন্তু একটা প্রশ্ন তো ছুড়ে যেতেই হয়, সেটা হলো যে বিএনপি কে পুরনো ক্ষমতা কাঠামো রক্ষা করতে চাচ্ছে, এমনটাই অনেকে আশঙ্কা করছে। সৌরভ ভাই, আপনার কাছে প্রশ্নটা থাকবে। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরছি দেশ সাম্প্রতিকে, সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার। সংসদ ও রাজনীতি নিয়ে কথা বলছিলাম আমরা। আমি আলোচনায় ফিরতে চাই। আজকে গোলাম মাওলা রনি এবং সোহরাব হাসান আছেন। আমি সোহরাব ভাই আপনার কাছে এই অংশে আসতে চাই। একটি প্রশ্ন তো ছিল যে বিএনপি কি আসলে পুরনো যে ক্ষমতা কাঠামো সেটিকে রক্ষা করতে চাচ্ছে? অনেকে বলছেন যে সরকার বিগত অন্তর্বর্তী সরকারের বিতর্কিত আন্তর্জাতিক চুক্তি বাতিল বা সংশোধনে কোনো পদক্ষেপ না নিলেও যে অধ্যাদেশগুলোতে জনগণের দীর্ঘদিনের লড়াই, সংগ্রাম ও আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল সেগুলোকে বাতিল, স্থগিত বা সংশোধনের পথে হাঁটছে, এমনটা অনেকে বলছেন। যে সরকার কি আসলে পুরনো এসবের মাধ্যমে পুরনো ক্ষমতা কাঠামোকে রক্ষা করতে চাচ্ছে কিনা, সেটার ফল যে খুব একটা শুভ হয় না সেটা তো আমরা দেখেছি। আবার অনেকে এমনটাও বলছেন যে অধ্যাদেশগুলো পাশ না করে গণ অভ্যুত্থান ও সংস্কারের একক যে কর্তৃত্ব সেটা বিএনপি যেন জামাত বা এনসিপির হাতে তুলে দিচ্ছে। অনেকে মনে করছেন বিএনপি কেন জুলাইয়ের মালিকানা জামাত এনসিপির হাতে তুলে দিচ্ছে। দুটি প্রশ্ন, একসাথে উত্তর চাই। সৌরভ হাসান। ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি রনি ভাইয়ের প্রসঙ্গে একটু যেতে চাই। রনি ভাই তো জাতীয় সংসদের সদস্য ছিলেন, তিনি যে সংসদে ছিলেন সেই সংসদে যে অপূর্ণতা ছিলেন, আর রনি ভাই এই বর্তমান সংসদে তার পূর্ণতার একটা প্রতিচ্ছবি দেওয়ার চেষ্টা করছেন। তা খুব ভালো হতো যে রনি ভাই এই সংসদে থাকলে, আর তাহলে তার আশাটা পুরোপুরি পূরণ হতো। এটি একটি। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন, রাষ্ট্রের মালিকানা কার? রাষ্ট্রের মালিকানা তো জনগণের। ওই জনগণের, যে জনগণ মানে শ্রমজীবী, সাধারণ বৃহত্তর জনগোষ্ঠী, তার সাথে এই রাষ্ট্রের সম্পর্ক কতটা, তার সাথে এই সংস্কারের সম্পর্ক কতটা। পুরনো ধারায় শুধু সরকারি দল না, শুধু বিএনপি না, জামাত ইসলামী, এনসিপি সহ সবাই পুরনো ধারার ক্ষমতা কাঠামোর মধ্যেই থাকতে চায়। এই যে কিছু দুদক, মানবাধিকার কমিশন বা গুম কমিশন, এটা সংস্কার, এটা হলো উপরি কাঠামোর সংস্কার।
মৌলিক যে সংস্কার দরকার, অর্থনৈতিক সংস্কার, সেটা এ ব্যাপারে তো কোনো কথা নেই। এমনকি যে আপনি বললেন যে বিদেশের সাথে বিতর্কিত চুক্তি করেছে জাতীয় স্বার্থ শেষ বিরোধী, মুহূর্তে এসে হ্যাঁ শেষ মুহূর্তে করলো, কিন্তু বিরোধী দল এর পক্ষে তো মানে এই চুক্তি বাতিলের দাবিতে তো রাস্তায় নামেনি। তাহলে তারা কিভাবে বলবো যে তারা নতুন ক্ষমতা কাঠামো চাচ্ছে? যে জাতীয় স্বার্থ বিরোধী যে চুক্তি হয়েছে সেই চুক্তি বাতিলের দাবিতে তারা আন্দোলন করছে না, তারা জুলাই সনদ অবশ্যই এটা এরকম একটা চুক্তি যে হয়েছে, খোদ আইন উপদেষ্টা যিনি ছিলেন তিনি তো নিজেই বলছেন যে আমি নিজেই তো জানি না যে এরকম একটা চুক্তি হয়েছে, তো বিরোধী দল জানবে কি করে? বিরোধী দল এখন তো জানে, তখন না জানুক, কিন্তু এখন বিরোধী দল ওই চুক্তি বাতিলের দাবিতে রাস্তায় যে আন্দোলন করছে, ওই চুক্তিকে অন্তর্ভুক্ত করছে না কেন? এই চুক্তিও বাতিল করতে হবে। যেমন জ্বালানি সংকট সমাধানের কথা বলছে, সমাধান করতে হবে বলছে, জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে, কিন্তু ওই চুক্তি বাতিলের কথা কেন বলছে না? মানে জনমনের যে বিষয়গুলো জ্বলন্ত সমস্যা, সেই সমস্যাগুলো কতটা, জুলাই সনদ বাস্তবায়ন হলে ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামোর সরকারকে কিছুটা জবাবদিহির মধ্যে আনা যাবে। সরকারকে কিভাবে জবাবদিহির মধ্যে আনবেন? আপনি 70 অনুচ্ছেদ সংশোধনের কথা বলা হয়েছে, কিন্তু যেভাবে এখন রাজনৈতিক দলগুলোর মনোনয়ন হয়, সেক্ষেত্রে 70 অনুচ্ছেদ যদি পুরোটাও বাতিল করা হয়, তো দলের বিরুদ্ধে কেউ কথা বলবে না, দলের নেতৃত্বের বিরুদ্ধে কেউ কথা বলবে না, তাহলে হয় দল থেকে বহিষ্কৃত হবে, দল থেকে বহিষ্কৃত হলে তার সংসদ সদস্যপদ থাকবে না। সুতরাং সংস্কারের বিষয়টাই এদের মধ্যে সংকীর্ণ দৃষ্টিতে দেখা। আজকে যদি বিএনপি বিরোধী দলে থাকতো, আর জামাত ইসলামী বা তারা এখন যারা বিরোধী দলে তারা যদি ক্ষমতায় থাকতো, তাহলে আন্দোলনের গতিপথটা কিন্তু ভিন্ন হতো। তখন দেখা যেত বিএনপি এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাস্তায় আন্দোলন করছে বা আওয়াজ দিচ্ছে, আর যারা ক্ষমতায় জামাত ইসলাম বা এনসিপি তারা চুপচাপ আছে। সুতরাং আমাদের মৌলিক সমস্যা, রাষ্ট্রের যে মৌলিক সমস্যা, গণতন্ত্রের মৌলিক সমস্যা, সেখানে যদি হাত না দেওয়া হয়, সেখানে যদি নজর না দেওয়া হয়, এই যে সংস্কার, এই জুলাই সনদের সাথে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, 17 কোটি মানুষের কোনো সম্পর্ক নেই এই রাষ্ট্রের সঙ্গে। সম্পর্ক হচ্ছে যারা সরকারি দলে আছে, বিরোধী দলে আছে, যারা আমরা টিভি টক শোতে বসি, যারা সংবাদ মাধ্যমে কাজ করি, যারা আমলাতন্ত্রে আছেন, এদের সাথে সম্পর্ক। তো সেখানে 19-20 হয়েছে, সেখানে যে সংস্কার এই প্রথম হয়েছে, বিএনপি যে 31 দফা বলেছে, সে 31 দফাও তো তাদের এই মানে কোনো কর্ম পরিকল্পনা নেই যে 31 দফা কিভাবে বাস্তবায়ন করবে। উচ্চকক্ষ নিয়ে এত আলোচনা হলো, প্রায় 1 বছর আলোচনা হলো, উচ্চকক্ষ কিন্তু এখন তারা যেহেতু একমত হতে পারবে না, উচ্চকক্ষ গঠিত হবে না। আর উচ্চকক্ষ যদি যে বিএনপি যেভাবে চাচ্ছে, সেটা তো বিএনপির আরেকটি বর্ধিত সভা হবে। সেটা তো গণমানুষের যে আকাঙ্ক্ষা পূরণ করবে না। তো সবটা মিলে এই সরকারি দল বিরোধী দল এটা অনেকটা আপোষে ঝগড়া কিনা, এ ব্যাপারেও প্রশ্ন আছে। আপোষে ঝগড়া কিনা এই ব্যাপারেও প্রশ্ন আছে। সৌরভ ভাই, নিশ্চয়ই আপনার এই লাইনটি আমি লিখে রাখলাম এবং এখান থেকেই আমি পরবর্তী কোনো পর্বে আপনার কাছে এই প্রশ্নটির উত্তর চাইবো যে আসলে এই ঝগড়াটা আপোষে ঝগড়া কিনা। অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা রনি এবং সোহরাব হাসান, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, দেশ সাম্প্রতিক সাথে থাকার জন্য আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।